এই বিএনপি সরকার তো একটা মবের সরকার, এরা মব করে ক্ষমতায় এসছে, এটা স্পষ্ট। বিএনপি সরকার মব করে ক্ষমতায় এসছে। আপনাদের মনে নাই যে ইলেকশনের আগে টাকা চোরদেরকে, এরপরে হইতেছে যারা দ্বৈত নাগরিক তাদেরকে প্রার্থীতা যাতে তাদের মনোনয়ন দেওয়া হয় সেজন্য তারা ইলেকশন কমিশনের সামনে মব করেছিল। এই মব করে তারা ক্ষমতায় এসছে। সুতরাং যেই সরকার মবের সরকার, তারেক রহমান সরকার তো মবের সরকার, এই মবের সরকার যে আবার এসে দেশে একটা মবের রাজত্ব কায়েম করবে এটা তো স্বাভাবিক। রাষ্ট্রীয় যে সংবাদ সংস্থা বাসস, যে আপনারা এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এই যে বাসসের যিনি এমডি ছিলেন মাহবুব মোর্শেদ, তার সঙ্গে আমরা একই সঙ্গে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তিনি আমাদের বহুত পুরাতন পরিচিত মানুষ। তো মাহবুব মোর্শেদকে কীভাবে অপসারণ করা হলো? মাহবুব মোর্শেদের অফিসে বিএনপির লোকেরা মব করলো। আপনাদের সাংবাদিকদের আপনাদের এইটা নিয়ে আওয়াজ তোলা উচিত যে বাসসের মতো জায়গাতে কিভাবে করে বিএনপি মব করে, এবং আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু, আপনাদের একজন সাংবাদিক ভাই তার উপর কেন মবটা করলো। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেন মব কালচারের দিন নাকি শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে মূলত মব কালচারের দিনকে শেষ করেন নাই, তিনি বিএনপি এবং পুলিশকে মব করার বৈধতা দিয়েছেন। এই নতুন সকল মবের জনক হিসেবে সালাউদ্দিন আহমেদ হাজির হয়েছেন। তার এই মব কালচারের দিন শেষে এই ঘোষণা শোনার পরপরই বিএনপি মনে একটা মনোবল পাইছে। তারা এখন যেখানে সেখানে মব করে বেড়ায়, তারা বাসসে গিয়ে মব করে, তারা বাংলাদেশ ব্যাংক এইখানে মব করে, ওইখানে মব করে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, যিনি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর ছিলেন মনসুর সাহেব, আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে কি বাজে অবস্থায় রেখে গেছিল। আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে একবার শেষ করে দিয়ে গেছিল। সেই খাদের কিনারা থেকে যেই মানুষটা ধীরে ধীরে তুলে নিয়ে আসছেন মনসুর সাহেব, সে মনসুর সাহেবকে সরাই দিলেন। তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, তার দল ক্ষমতা আসে, তিনি নানা জায়গায় তার লোকের পদায়ন করবেন, এইটাকে আমরা যৌক্তিক বলতেছি না। যোগ্য লোকদেরকে বাদ দিয়ে দলীয় লোকদেরকে নিয়োগ করা, আবার আপনি দলীয় লোকদেরকে নিয়োগ করবেন করেন, সেটা তো একটা ন্যূনতম নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং ডিসেন্ট ব্যাপার আছে। মানে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে ভাই, এটা 2026 সাল, এখানে সাংবাদিকরা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভিস্টরা সমাজে অ্যাক্ট করে। যেই ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ব্যক্তির এরকম একটা দেশের প্রধান অর্থনীতি নিয়ন্ত্রণের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধানতম পদে বসার কোনো যোগ্যতা নেই। মাইক্রোইকোনমিক্স নিয়ে তার কোনো পড়ালেখা নাই। তিনি তার যেই পড়ালেখা করছেন তার শিক্ষা জীবনে, সেই পড়ালেখার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার মতো তার একাডেমিক এক্সেলেন্সি নাই। তবু তাকে নিয়োগ দেওয়া শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। ন্যাশনাল ব্যাংক আবার কার মালিকানাধীন? আব্দুল আওয়াল মিন্টুর। আব্দুল আওয়াল মিন্টুকে বন পরিবেশ মন্ত্রী, তার আর একটা পরিচয় আছে, তিনি একজন টাকাচোর, তার ঋণ খেলাপি আছে। তো তিনি ঋণ খেলাপি এবং সেই জন্য তার মনোনয়ন বাতিল হওয়ার জন্য আপিল করা হয়েছিল। সেখানে তিনি আমাদেরকে কী বলে গাড়ি দিয়েছিলেন? ব্লাডি সিটিজেন। বাইরে ভাই, বাংলাদেশের সিটিজেনদেরকে ব্লাডি সিটিজেন বলে গাড়ি দিতে খুব মজা লাগে, তাদের টাকাটা চুরি করতে কষ্ট লাগে না? যে এরকম ব্লাডিদের টাকা চুরি করতেছেন আপনারা বসে বসে, ন্যূনতম লজ্জাবোধ আপনাদের নাই? তো তারা আমাদের এই সেই ব্লাডি সিটিজেন বলে গাড়ি দেওয়া ঋণ খেলাপি টাকাচোর বন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ব্যাংকে পরের দিনই, নিয়োগের পরের দিন 1000 কোটি টাকা তাকে ধার দেওয়া হলো। ফলত এই যে গভর্নর নিয়োগ হয়েছে, এই গভর্নর কোনোভাবেই বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে সচল করবার জন্য হয় নাই, বরং বিএনপি নেতাদেরকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে আরেকবার ভঙ্গুর করে দেওয়ার জন্য এই গভর্নর নিয়োগ করা হয়েছে। এটা সকল জায়গাতে চলতেছে। মিডিয়াগুলোকে দখল করা হচ্ছে একের পর এক, এবং মিডিয়াগুলোর যে স্বাধীনতা, মিডিয়ার যে ডিসেন্সি, আপনারা যারা রিপোর্টার ভাইরা এখানে আছেন আপনারাও জানেন যে আপনাদের হাউসগুলোর কী অবস্থা, হাউসগুলোর মালিকগুলো কারা। আমরা দেখলাম যে এখন টিভির, এখানে কেউ আছেন কিনা আমি জানি না, যে এখন টিভির 4 জন সাংবাদিককে মানে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে 7 দিনের, তাদেরকে শোকজ করা হয়েছে। কারণ কি? তারা সংবিধান সংস্কার পরিষদের বিএনপি কেন সম্পত্তি নয় সেটা নিয়ে কোশ্চেন তুলছিলেন। তো ফলত এই মিডিয়াগুলোর মালিকগুলো কারা, এবং তার ফলে আপনারা কীরকম চাপে আছেন, আপনাদের স্বাধীনতা কীভাবে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা আপনারাও জানেন। আপনারা তো আমাদের সাথে ফাইটার ছিলেন জুলাই মাসে। এই যারা এখানে আপনারা আসছেন আমাদের ভাইরা, আপনাদের অনেককে আমি চিনি, যাদের সাথে আমার পরিচয় হয়েছে মূলত জুলাই মাসে। এর আগে আপনাদেরকে চিনতাম না, এর পরেও পরিচয় হয়নি। তো আপনারাও চাপে আছেন, আপনারাও জুলাই নিয়ে কিছু বলতে পারেন আপনার হাউসগুলোতে, সেটাও আমরা জানি। প্রথমে এই কাজগুলো করতেছে বিএনপি, এটা আপনাদের দোষ না তো। তারা এরকম সব জায়গাগুলো দখল করতেছে, এবং বাংলাদেশে যে আমরা একটা মেধাভিত্তিক, একটা মেরিটোক্রেসির ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার একটা আকাঙ্ক্ষা করছিলাম, সেটাকে বিএনপি একের পর এক নষ্ট করে দিচ্ছে। নরসিংদীর ঘটনাটা আপনারা সবাই জানেন, যে একজন কিশোরীকে ধর্ষণ করা হইল, এবং লোকালি সেখানকার যে সাবেক ইউপি মেম্বার এবং স্থানীয় বিএনপির ইউনিয়নের সহসভাপতি, তার কাছে বিচার নিয়ে যাওয়া হইল। তিনি কি করলেন? তিনি বিচার তো করলেনই না, বরং সেই যে ভিকটিম পরিবার তাদেরকে বললেন গ্রাম ছেড়ে চলে যাও। প্রথমত রিপোর্ট, প্রথমত বাইরে এখানে থাকতে পারেন,
আপনাদের রিপোর্ট আমি বলতেছি, ঢাকা পোস্ট এটা রিপোর্ট করেছে যে গ্রাম ছেড়ে চলে যাও। এখন দেখেন মুশকিলটা কি, এরা কিন্তু স্থানীয় বিএনপি নেতা, এরাই সামনে যখন স্থানীয় সরকার ইলেকশনটা হবে এরা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এইটা করবে সেটা করবে, এবং সে প্রাক্তন মেম্বার, এবং এই প্রাক্তন মেম্বার সে বলছে গ্রাম ছেড়ে যাও, তিনি বিচার করতেছেন না। তো এইরকম জনপ্রতিনিধি নিয়ে আমরা কি করব? যেই বিএনপির চরিত্র এইরকমের, যে একজন ধর্ষিতার পরিবারকে বিচার দিতে পারে না, বরং বলে তোমরা গ্রাম ছেড়ে চলে যাও, সেই রকম বিএনপিতে আমরা কী করবো? ভয়ে আতঙ্কে সেই নির্যাতিতা মেয়েটির বাবা যখন গ্রাম ছেড়ে তার মেয়েকে অন্যত্র রেখে আসার জন্য যাচ্ছিল, বাবার সামনে থেকে সেই ধর্ষিতা মেয়েটিকে অপহরণ করে নিয়ে আরেকবার দর্শন করে তাকে মেরে ফেলা হয়েছে। রাতে যখন এই ঘটনা ঘটেছে, পরের দিন সকাল 9টায় তার মরদেহ খুঁজে পাওয়া গেছে। মাঝখানে 12 ঘন্টায় নরসিংদীর কোনো থানা, কোনো পুলিশ এই মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি, মেয়েটির কোনো সন্ধান দিতে পারেনি। এরপরে যখন মেয়েটি মারা গেল, তখন মাধবদীর ওসি কি বলছে সেই কথা আরও মজার। ওসি বলতেছে যে সে কেন লোকাল লোকদের কাছে গেল, আমাদের কাছে কেন আসলো না? আপনাদের কাছে যাবে, আপনাদের প্রতি মানুষের বিশ্বাস নাই। হাদি হত্যার বিচার চাইতে গেলে আপনারা তাদেরকে ধরে পিটান। এই আপনাদের সাংবাদিকদেরকে, অধিকারীদেরকে অনেককে মারা হয়েছে, আপনাদের মনে আছে। এই ইনকলাব মঞ্চের কর্মীদেরকে মারা হয়েছে, আরও যারা রাস্তায় ছিল তাদেরকে মারা হয়েছে, ঘর থেকে খুঁজে খুঁজে একজন ব্যবসায়ীকে পিটানো হয়েছে। আপনাদের প্রতি মানুষের আস্থা নাই, কেন যাবে? যাওয়া উচিত। আমরা একটা আইন আদালতের বাংলাদেশ গড়ে তুলতে চাই। পুলিশকে আহ্বান জানাবো, আপনারা দলীয় পা চাটামি না করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন।